ধন্যবাদ অবতার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে শনিবার অক্টোবর মাসের 4 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকদের একটা সাংঘর্ষিক অবস্থা ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই এবং এই পর্যন্ত প্রায় সবগুলোই নির্বাহী আদেশের বিরুদ্ধে ফেডারেল জাজরা অবস্থান নিয়েছেন। প্রাথমিকভাবে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই ফেডারেল নির্বাহী আদেশগুলোকে অকার্যকর করার জন্য রায়ও দিয়েছেন, কিন্তু যদিও বেশিরভাগই টিকেনি সুপ্রিম কোর্টে গিয়ে কিংবা এর উচ্চতর আপিলস কোর্টে গিয়েও টিকেনি অনেকগুলোই। কিন্তু ফেডারেল জাজরা চেষ্টা করে যাচ্ছেন। তারা মোটামুটি এক ধরনের ব্যালেন্স, যেটি কংগ্রেসের পক্ষে সম্ভব হচ্ছে না, বা ডেমোক্রেটিক মাইনরিটি দল কংগ্রেস, কারণ তারা সংখ্যালঘিষ্ঠ, কিন্তু তা সত্ত্বেও ফেডারেল জাজরা মোটামুটি প্রেসিডেন্টের প্রায় সবগুলো নির্বাহী আদেশই প্রথমবার ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি বজায় রাখা সম্ভব হয় না। প্রেসিডেন্ট ট্রাম্প আপিল করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপিলস কোর্টে যখন তিনি বিজয়ী হন তখন আর কেউ পাল্টা আপিল করে না। যদি কেউ পাল্টা আপিল করে আপিলস কোর্টে, যদি প্রেসিডেন্ট পরাজিত হন, তাহলে দেখা যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এবং এই পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রায় তার প্রতিটি আবেদনে তার পক্ষে ইতিবাচক রায় দিয়েছে। যদিও আজকে একজন ফেডারেল বিচারক পোর্টল্যান্ডে, অরিগনের একজন ফেডারেল বিচারক কিট ইমিগ্রেউট তার নাম, তিনি ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট অফ পোর্টল্যান্ডের বিচারক। তিনি একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে সেনাবাহিনী মোতায়েন করার যে নির্দেশ দিয়েছেন স্টেট ট্রুপার অরিগনে পোর্টল্যান্ডে, সেই ব্যাপারে সে যে মামলাটি দায়ের করেছিল অরিগন কর্তৃপক্ষ, সেই মামলার পরিপ্রেক্ষিতেই সেই বিচারক, ফেডারেল বিচারক, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সেক্রেটারি পিট হ্যাকসেট এবং অরিগন এবং এবং তাকে তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যে 2 সপ্তাহের জন্য, যদিও এটি অকার্যকর থাকবে আগামী 18ই অক্টোবর পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন পোর্টল্যান্ডে কোনো প্রকার ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবে না। তবে বিচারক বলেছেন যে 17 তারিখ তিনি দুই পক্ষের বক্তব্য শুনবেন এবং তিনি আশা করছেন যে ট্রাম্প প্রশাসন যুক্তিতর্কের মাধ্যমে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় কিনা সেই পক্ষে সেটি উপস্থাপন করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে তিনি তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে যে রিস্ট্রেনিং অর্ডার যেটি এখন দেওয়া হয়েছে সেটি স্থায়ী হবে নাকি সেটি প্রত্যাহার করে নেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের কাছে 2 সপ্তাহের সময় আছে এই ব্যাপারে তাদের বক্তব্য উপস্থাপন করা, তাদের যুক্তি উপস্থাপন করা, মূলত যে কেন এই পোর্টল্যান্ডে স্টেট ট্রুপার পাঠাতে হবে। যদিও সেখানকার ডেমোক্রেটিক গভর্নর এই ব্যাপারে আপত্তি তুলেছেন, পিট জিকার। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প স্টেট ট্রুপার যারা আছে, যেটি গভর্নরের নিয়ন্ত্রণে থাকে, মূলত প্রত্যেকটি স্টেট পুলিশ গভর্নরের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা বলে সেই স্টেট ট্রুপার যেগুলো আছে, শিকাগো তো এই তিন ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন, 300 ন্যাশনাল গার্ড। এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইলিনয়ের গভর্নর পিট জাগার, যিনি ডেমোক্রেট দল থেকে নির্বাচিত, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ড যেটি স্টেট নিয়ন্ত্রণে থাকে, স্টেট গভর্নর নিয়ন্ত্রণে থাকে, সেটিকে এখন ফেডারেল পুলিশ হিসাবে ব্যবহার করছেন। এবং তিনি বলেছেন, যদিও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে ইলিনয়তে, বিশেষ করে শিকাগো শহরে আইস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট তাদের দায়িত্বভার পালনকালে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা প্রদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে এই ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছেন। 300 ন্যাশনাল গার্ড প্রাথমিকভাবে সেখানে পাঠানো হয়েছে, যাতে তারা ইমিগ্রেশন সংক্রান্ত যে যুক্তরাষ্ট্রের বিধিমালা রয়েছে সেগুলো কার্যকর করার ক্ষেত্রে আইস এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের যারা থাকবেন তাদের সহযোগিতা এবং সহায়তা করতে পারেন এবং নিরাপত্তা প্রদান করতে পারেন। সেই জন্যই এই 300 ন্যাশনাল গার্ড সেখানে পাঠানো হচ্ছে। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে এখন শাটডাউন চলছে, শাটডাউনের 4র্থ দিনও শেষ হয়ে যাচ্ছে এবং কবে নাগাদ এই শাটডাউন শেষ হবে সেই ব্যাপারে কোনো প্রকার সম্ভাবনাই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। দুই পক্ষই তাদের অবস্থানের দৃঢ়তার সাথে অবস্থান করছেন এবং দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেডি ভান্স
লক্ষ লক্ষ মানুষের কাছে ইমেইল পাঠাচ্ছেন, যে তারা বলার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যে ডেমোক্রেটদের অনমনীয় মনোভাবের কারণে এই শাটডাউন, যদিও একটি ইউনিয়ন আজকে সেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেডি ভান্সের সেই চিঠি ইমেইলের কারণে সে তাদের মামলা ঠুকে দিয়েছে তাদের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, জেডি ভান্স এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও আপাতত তো এই শাটডাউন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে যদিও অতীতে যে শাটডাউন গুলো হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে, সেটি 35 দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল এবং সেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাটডাউন। এর আগে অবশ্য অন্যান্য প্রেসিডেন্টের সময় শাটডাউন হয়েছিল এবং সেগুলো দিন কয়েকের পরেই একটা সমাধানে আসতে সক্ষম হয় দুই পক্ষই। এবং আজকে জানা গেল যে 2013 এবং 2019 সালে সিনেটর টেড ক্রুজের কারণে এই 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 সময়, বিশেষ করে টেড ক্রুজের যে অবস্থানটি ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে আমরা ওবামা কেয়ার বলে থাকি, সেই ওবামা কেয়ারের বিরুদ্ধে তার অবস্থানের কারণেই শেষ পর্যন্ত 2 দফা শাটডাউন হয়েছিল প্রেসিডেন্ট ওবামার সময়। এবং আরেকবার প্রেসিডেন্ট ট্রাম্পের সময় সিনেটর চাক শুমার শাটডাউনের ব্যবস্থাটি চূড়ান্ত করেছিলেন। তার কারণ তিনি চেয়েছিলেন যে সীমান্ত দিয়ে যে সমস্ত শিশু কিশোর যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে সীমান্ত যে দেওয়াল নির্মাণ করছিলেন সেই ব্যাপারে বিরোধিতা করার সময় সিনেটর চাক শুমারের অবস্থানের কারণে 2 দফা শাটডাউন হয়েছিল ট্রাম্পের সময়। এবং দুজনেই সিনেটর, এবং দেখা যাচ্ছে যে শাটডাউনের প্রক্রিয়াটি মূলত সিনেটেই নির্ধারিত হয়। তার কারণ সিনেটে এই কোনো বিল পাশ করতে যদি সেটা ফিলিবাস্টার, যেটি হাউসে নেই, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মধ্যে কোনো ফিলিবাস্টারের সুযোগ নেই, কিন্তু সিনেটে রয়েছে সেই ফিলিবাস্টার। সেই ফিলিবাস্টারটা হচ্ছে যে যদিও সিনেটে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু কোনো বিল পাশ করার সময় 60 জন সিনেটরের প্রয়োজন হয়, অর্থাৎ রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে, এবং রিপাবলিকানদের 53 জন সদস্য রয়েছে, কিন্তু মূলত তাদের এখন 52 জন, কারণ একজন সিনেটর র্যান্ড পল তিনি এই 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 সময়সীমা বাড়ানোর ব্যাপারে তিনি একমত নন। এই যে ডেট সিল যেটাকে বলা হয় বাজেট বরাদ্দ, সেটি ব্যাপারে তিনি একমত নন রিপাবলিকান প্রস্তাবের সাথে। সেই জন্য তিনি ভোটদানে বিরত থাকার কারণে রিপাবলিকানদের প্রয়োজন আর 8টি ডেমোক্রেট সিনেটর ভোট। তারা 3টি একটি ভোটাভুটিতে 3 জন ডেমোক্রেট সিনেটর রিপাবলিকানদের সমর্থন করেছিলেন, কিন্তু তাতে গিয়ে দাঁড়িয়েছে 55। তাদের এখনো 5টি দরকার, এবং সেই 5টি তাদের পক্ষে পাওয়া এখন সম্ভব হচ্ছে না। অর্থাৎ যতদিন পর্যন্ত 60 ভোট রিপাবলিকানদের সংগ্রহে না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধানের আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে না, কারণ বিপক্ষই তাদের অবস্থানে শক্ত। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের দায়ী করেছেন এই শাটডাউনের জন্য, কিন্তু রিপাবলিকানরা বলেছেন, ডেমোক্রেটরা বলেছেন, বিশেষ করে সিনেটর চাক শুমার বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের বিষয়টি মোটামুটি বিবেচনা আনে না, কোনোভাবেই বিবেচনা আনে না। এবং এর পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেমোক্রেটদের সম্পর্কটা এতটাই খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে যে দুই পক্ষের মধ্যে কোনো প্রকার কোনো বিষয় আপোষ হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলা যায়। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি 2 দফা ইমপিচড হয়েছিলেন ডেমোক্রেটদের দ্বারা, সেটিও তার মনে রয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে 2বার তিনি আততায়ীর হাত থেকেও রক্ষা পেয়েছেন। সেই বিষয়গুলো প্রেসিডেন্ট ট্রাম্পের মনে গভীর রেখাপাত করেছে, এবং সেই জন্য তিনি ডেমোক্রেটদের কোনো প্রস্তাবে তার আস্থা নাই। ডেমোক্রেটদের সাথে কোনো প্রকার বৈঠকও তিনি স্বাভাবিক কিংবা হৃদ্যতাপূর্ণ পরিবেশে কোনো ডেমোক্রেটদের সাথে আর কোনো বৈঠকও হয় না। এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ভাবে একটি সংকটের সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিরোধী দল হিসেবে ডেমোক্রেটদের যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতিতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ দুর্ভোগের মুখোমুখি হচ্ছে, এমন অভিযোগ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলো থেকে ফেডারেল ফান্ড প্রত্যাহার করতে শুরু করেছেন। 18 বিলিয়ন প্রত্যাহার করেছেন নিউ ইয়র্ক সিটি থেকে। এর আগে আজকে তারা জানা গেল যে অফিস অফ ম্যানেজমেন্টের যিনি পরিচালক রয়েছেন, বাজেট ডিরেক্টর রাসেল ভট, তিনি জানিয়েছেন যে তিনি
শিকাগোর শিকাগোর জন্য যে তহবিল বরাদ্দ রয়েছে, আপনারা জানেন শিকাগো ডেমোক্রেট মেয়র দ্বারা পরিচালিত একটি শহর, সেখান থেকে $2.1 বিলিয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। অতএব পর্যায়ক্রমে প্রতিটি ডেমোক্রেটিক স্টেট থেকে যে ফেডারেল বরাদ্দ রয়েছে সেগুলি প্রত্যাহার করে নিয়ে ডেমোক্রেটিক স্টেটগুলো এবং ডেমোক্রেটিক সিনেটরদের উপর চাপ সৃষ্টি করার নতুন কৌশল অবলম্বন করছেন ট্রাম্প প্রশাসন। কিন্তু তাতেও ডেমোক্রেট সিনেটররা এখনো অনমনীয় মনোভাবেরই পরিচয় দিচ্ছেন। আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমরা জানি কুইন্সের যে এলাকাটি এতদিন সবাই ধরে নিতেন খুবই শান্তিপূর্ণ শান্তিপ্রিয় এলাকা, সেই শান্তিপ্রিয় এলাকাটিতে এখন কিন্তু আর শান্তি শৃঙ্খলা তেমন ভাবে নেই। এবং সেইটি হচ্ছে কুইন্সের একটি এলাকা, যে এলাকাটিকে বলা হতো যে খুবই নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হলো, এবং 5টি বড়তে যে এনওয়াইপিডি কমান্ড রয়েছে সেই কমান্ডের আওতায় এই কুইন্স কমান্ড, যেটি কুইন্স নর্থ কমান্ড হিসেবে পরিচিত এনওয়াইপিডি, যার আওতায় রয়েছে ফরেস্ট হিলস, ফ্লাশিং, অ্যাস্টোরিয়া এবং এলমাস। এই 4টি এলাকার পুলিশ স্টেশন গুলো এই কুইন্স নর্থ কমান্ডের আওতায়, এবং এই কুইন্স নর্থ কমান্ডের আওতায় 4টি এলাকাতেই হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত 1 বছরে 62%। গত বছর যেখানে এই সময় 13টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এই 4টি এলাকায়, এই কুইন্স নর্থ কমান্ডের আওতায়, সেখানে এবছর ঘটেছে 21টি। এবং এই 21 এর কারণে সেখানে শুধু তাই নয়, সেখানে দেখা যাচ্ছে সেখানে শুটিং এর ঘটনা, গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে, প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। যেখানে গত বছর ছিল 20টি গুলিবর্ষণের ঘটনা, সেখানে এবার 31টি গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করেছে এনওয়াইপিডি। অতএব যে কথাটি আগে বলছিলাম যে ফ্লাশিং, ফরেস্ট হিলস, স্টোরি এবং এলমাস্ট এই এলাকাটাকে নিরাপদ ভাবা হতো, এনওয়াইপিডির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী অন্তত, সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু এবার অন্য হিসাব এসেছে, এবং তাতে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে 62% এবং গোলাবাজির ঘটনা বেড়েছে 60%। আরেকটি বিষয় যেটি আবহাওয়ার কথা বলে রাখি, শীতকাল আসতে শুরু করেছে, অক্টোবর মাস, অনেকেই আজকে কিছুটা শীতল আবহাওয়া অনুভব করেছেন বাইরে। এবং আজকে আবহাওয়াবিদরা এই বছর নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ তুষারপাত হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, এবং তারা বলেছেন যে গত বছর যদিও আমরা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কম তুষারপাত লক্ষ্য করেছি, কিন্তু এবার হয়তোবা তা হবে না। এবার গত বছর তুলনায় কিছুটা তুষারপাত বেশি হবে নিউ ইয়র্ক শহরে, কিন্তু তা কোনোভাবেই রেকর্ড যেটি রয়েছে গড়পড়তায় 29 ইঞ্চি সেটি পর্যন্ত হয়তো পৌঁছবে না। তবে তারা বলেছেন গতবার গড়পড়তায় 13 ইঞ্চি তুষারপাত হয়েছিল নিউ ইয়র্ক শহরে, এবার সেটি 18 থেকে 21% পর্যন্ত, 21 ইঞ্চি পর্যন্ত যেতে পারে। তবে এটি নির্ভর করছে আবহাওয়ার পরিবর্তনের কারণে, এবং তারা আশঙ্কা করছেন ডিসেম্বরের শেষ মূলত মাঝামাঝি থেকেই এই তুষারপাতের সম্ভাবনা রয়ে যাবে। তবে ফেব্রুয়ারি মাসে তীব্র শীত অনুভূত হবে, এবং ফেব্রুয়ারিতে তীব্র শীত, মার্চের মাঝামাঝি কিংবা শেষ দিক থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে থাকবে। তবে গতবারের তুলনায় এবার তুষারপাত সম্ভাবনা একটু বেশি, এবং বেশি দিনও হওয়ার সম্ভাবনা। তবে কোনোভাবেই তারা বলছেন এখনো পর্যন্ত তাদের কাছে যে হিসাব এবং যে অনুমান, তাতে এটি 16 থেকে 18 ইঞ্চির বেশি হবে না, যেখানে গত বছর হয়েছিল গড়পড়তায় 13 ইঞ্চি। আরেকটি বিষয় যেটি শেষ করার আগে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা অনেকে বলছেন, কিন্তু জরিপ কিন্তু তা বলছে না এখনো পর্যন্ত। মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর যে জরিপটি গ্রহণ করা হয়েছে সেই জরিপও দেখা যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে জোহরান মামদানির অবস্থান এখনো বেশ শক্ত। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং তার দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন সেই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে যেই ব্যবধানে পরাজিত হয়েছিলেন অনেকটা কাছাকাছি, সেই ব্যবধান এখনো রয়েছে দুজনের মধ্যে, প্রায় 20% ব্যবধান জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর মধ্যে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও অন্তত জরিপের দিক থেকে এখনো খুব বেশি অগ্রসর হননি, হতে পারেননি অ্যান্ড্রু কুমো, কিন্তু ফান্ড রেজিং এ তিনি বেশ অগ্রসর হয়েছেন, যেটি গতকাল আমি বলেছি। এবং মেয়র এরিক অ্যাডামস, আজকে আরেকটি হিসাব এসেছে, মেয়র এরিক অ্যাডামস যেদিন নির্বাচন সরে দাঁড়ান তার 2 দিন পরে, মাত্র 2 দিনে অ্যান্ড্রু কুমো
$4 লক্ষ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছিলেন ফান্ড রেজিং হিসাবে। যদিও আজকে গতকাল ইনফ্যাক্ট জোহরান মামদানি জানিয়েছেন তার ক্যাম্পেইন কোনো প্রকার ফান্ডিং এর অসুবিধায় ভুগছে না, কারণ নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষ $25 থেকে সামান্য বেশি করে তাকে অর্থ দিচ্ছেন এবং তার নির্বাচনে কোনো ফান্ডিং এর সমস্যা নেই তিনি বলেছেন। তবে জরিপ যেটি আজকে জরিপের কথা যেটি বললাম, সর্বশেষ জরিপ, সেই জরিপে দেখা যাচ্ছে কুমোর সমর্থন 29% ভোটারের এবং মামদানির সমর্থন এখনো 47% ভোটারের, এবং কার্টিস সিলুয়া যিনি রিপাবলিকান প্রার্থী হিসাবে এখনো অবস্থান করছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে এখনো বলে যাচ্ছেন, তার সমর্থন 11%। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ওকে, থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো কালকে আপনি জানেন যে যে কি বলে অ্যান্ড্রু কুমো তিনি একটি মসজিদে বসেছিলেন, বাট এখন মনে হচ্ছে যে তিনি চেষ্টা করছেন যে আগে এথনিক মাইনরিটি কমিউনিটির প্রতি তার খুব একটা লক্ষ্য ছিল বলে আমার মনে হয় না। এখন মনে হচ্ছে তিনি কিছুটা মনোযোগী হয়েছেন, বাট এটা তো আমার মনে হচ্ছে এই সময় কাজ করবে বলে মনে হয় না। আমি প্রশ্নটা তাকে জিজ্ঞেস করেছিলাম দিন কয়েক আগে কুইন্সের একটি পূজা মণ্ডপে যে ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ এনাফ টাইম টু কভার দিস গ্যাপ। তিনি বলছেন লেট মি গেট আউট অফ দিস প্লেস ফার্স্ট, দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমার যেটা মনে হয় যে টাইম ইজ ভেরি শর্ট, এবং যেটা ধারণা করা হয়েছিল যে এরিক অ্যাডামসের সরে যাওয়ার পর তার জরিপ পোল কিছুটা আপ হবে, সেটি হয়নি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যেটি আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে, তবে একটা ক্র্যাক তিনি করতে পেরেছেন, এতে কোনো সন্দেহ নেই। আর সেটি হচ্ছে যে তিনি যেই আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কিছুটা হলেও ক্র্যাক করতে পেরেছেন, এবং এর একটা কারণ বোধহয় তিনি বাংলাদেশি কমিউনিটিতে নজর দিচ্ছেন। তার আরেকটি কারণ আমি বলি যে গত 1 মাসে বাংলাদেশ কমিউনিটির উপর 3টি রিপোর্ট ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমস ও আরো কয়েকটি পত্রিকাতে। এবং গতকাল আপনি লক্ষ্য করেছেন কিনা জানেন, এই প্রথম বাংলাদেশি একজন ব্যবসায়ী ফাহাদ সুলেমান তিনি মামদানির সমর্থন থেকে সরে গিয়ে তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন করছেন। এটি নিউ ইয়র্ক পোস্টের ব্যাপক আকারে ছাপা হয়েছে, বিরাট আকারে। এবং গতকাল তিনি জ্যাকসনেটেও গিয়েছিলেন অ্যান্ড্রু কুমো শুক্রবার দিন, এবং তিনি সেখানে কথা বলেছেন। তবে অ্যান্ড্রু কুমো যে তার ডেমোক্রেটিক প্রাইমারির ক্যাম্পেইনের সময় যে বিষয়টি যে কাজটি করেন, এবং তিনি সেটা স্বীকারও করেছেন যে তিনি এই ডেমোক্রেটিক প্রাইমারিটাকে অনেকটা সহজভাবে নিয়েছেন, কিন্তু তার গতিবেগ বৃদ্ধি পেয়েছে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর। যদিও আমরা বলছি সবাই টাইম এখনো শর্ট, তবে নির্বাচনের সময় অনেক কিছু বলা মুশকিল, কারণ জোহরান মামদানিও তার লিড অনেকটা কাট করতে পেরেছিলেন অ্যান্ড্রু কুমোর সাথে নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার কাছে মনে হয় যে ক্র্যাক যেটা আপনি বলছেন যে, আর নিউ ইয়র্ক পোস্টের যে রিপোর্ট, এই রিপোর্ট নিউ ইয়র্ক পোস্ট, আমরা জানি নিউ ইয়র্ক পোস্টের ক্যারেক্টার, এভরিবডি নোজ ক্যারেক্টার অফ নিউ ইয়র্ক পোস্ট, যে তারা মনে করছে যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তারা বিশাল একটা মানে বিভেদ সৃষ্টি করতে। বাট আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটি ইজ সো ইউনাইটেড যে এখন ফাহাদ সুলাইমান বা অন্য কেউ যদি ইউনাইটেড তাহের বলা যাবে না, তাদের বাংলাদেশি কমিউনিটিতে জোহরান মামদানির সাপোর্ট খুব তীব্র, খুব গভীর, খুব বড়, অনেক বেশি। তবে সবাই ইউনাইটেড এই কথাটা হয়তো এই মুহূর্তে বলা যাবে না। জোহরান মামদানির পক্ষে বাংলাদেশি কমিউনিটির আপনি অল জেনারেশন, বিশেষ করে ইয়থ এন্ড দি সেটি অস্বীকার করার উপায় নাই। এটার মধ্যে আমার মনে হয় না, আই ডোন্ট সি এনি না বাংলাদেশি কমিটি যদি আপনি বলেন, সেখানে আমাদের বাংলাদেশি হিন্দুদের কথাও বলতে হবে। আর সেই জিনিসটা, সেই ডায়াসপোরাকে যদি আপনি কাউন্ট করেন, এবং 50+ জেনারেশন যারা আছে তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা লক্ষ্য করিনি, দেখিনি, যেটা এখন দেখছি। বাট হিন্দু কমিউনিটি যেটা বলছেন যে হিন্দু কমিউনিটি ইয়থ যারা আছে, ইয়থদের অলমোস্ট আই স্পোক টু দেম মেনি ইয়থস, দে অল আর সাপোর্টার অফ জোহরান মামদানি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হিন্দু মুসলিমস অর এনি আদার রিলিজিয়ন, দে অলওয়েজ কেয়ার অ্যাবাউট। ওদের কাছে তো এই রিলিজিয়নটা খুব একটা ম্যাটার করে না, যেখানে যারা আমেরিকাতে এডুকেশন নেয় তাদের কাছে রিলিজিয়ন কোনো ফ্যাক্টর না। রাইট, থ্যাংক ইউ সো মাচ জানাল ভাই, আপনাকে অনেক